হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডে স্লাইড। আজকে আমরা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল থেকে 10খানা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স আমরা আজকে আলোচনা করব। ওকে, তো প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে দ্য কারেক্ট অর্ডার অফ সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন অ্যান্ড ফ্লোরিন। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের ক্ষেত্রে সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল আইপি, সেকেন্ড আইপিটা আমাদের বের করতে বলেছে। ওকে, যেটাকে আমাদের আয়নীকরণ বিভব বলা হয়। ওকে, দ্বিতীয় আয়নীকরণ বিভব আমাদের বের করতে হবে, সেটার অর্ডার চেয়েছে। তো হোয়াট ইজ আয়োনাইজেশন পোটেনশিয়াল? এটা হচ্ছে আমাদের যে কোনো অ্যাটমের যে আউটারমোস্ট শেল, সেই আউটারমোস্ট শেল থেকে কোনো ইলেকট্রনকে বাইরে বের করতে যতটা এনার্জির প্রয়োজন হয়, সেই এনার্জিকে কিন্তু বলা হয় আমাদের আয়োনাইজেশন এনার্জি অথবা আয়োনাইজেশন পোটেনশিয়াল। ওকে, এখানে কিছু বিষয় যে আয়োনাইজেশন পোটেনশিয়াল যখন ডিফাইন করা হয় বা বের করা হয়, তখন সেক্ষেত্রে যে এলিমেন্টটা নেওয়া হয় সেটা গ্যাসিয়াস স্টেজে থাকতে হবে। ওকে, আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, তার ক্ষেত্রে কিন্তু এটা ডিফাইন করা হয়। ওকে, তো আয়োনাইজেশন এনার্জিটা আমরা কি পেলাম, যে আউটারমোস্ট ইলেকট্রন যেটা, সেটাকে বাইরে বের করতে যতটা এনার্জির প্রয়োজন হয় সেটাকে আমরা আয়োনাইজেশন এনার্জি বলে থাকি। এখন এই যে আউটারমোস্ট ইলেকট্রন, প্রথম যে ইলেকট্রনটা আমরা বের করব, সেক্ষেত্রে যে এনার্জির প্রয়োজন হবে সেটাকে আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি ফার্স্ট, মানে প্রথম আয়োনাইজেশন এনার্জি, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, এটাকে আয়োনাইজেশন পোটেনশিয়াল বলা হয়। এইবার আমরা সেকেন্ড যে ইলেকট্রনকে বের করব, যখন সেকেন্ড টাইম আমরা বের করব, তখন সেটাকে IP2 অথবা IE2 বলা হবে, মানে সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল। মানে এইখানে আমাদের জানতে চাওয়া হয়েছে এই সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে, এই সমস্ত এলিমেন্টের অ্যাটমসের ক্ষেত্রে, সেখান থেকে যখন আমরা সেকেন্ড আউটারমোস্ট ইলেকট্রনটা আমরা বের করব, তখন সেক্ষেত্রে যে এনার্জির রিকোয়ারমেন্ট হবে তার যে অর্ডার, সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। ওকে, তো আমরা সেটা একবার দেখে নেবো এখানে। ওকে, আমাদের কাছে যে সমস্ত এলিমেন্ট দেওয়া রয়েছে সেটা হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন অ্যান্ড ফ্লোরিন। ওকে, কার্বনের ক্ষেত্রে আমাদের যে আউটারমোস্ট ইলেকট্রনের কনফিগারেশন সেটা হচ্ছে 2p2। ওকে, নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3, অক্সিজেনের ক্ষেত্রে 2p4, আর ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে আমাদের 2p5। ওকে, এখন এইগুলো হচ্ছে কিন্তু এর আউটারমোস্ট ইলেকট্রন। ওকে, এখন এইগুলো যখন আমরা বের করব, তখন আমরা যে আয়োনাইজেশন পোটেনশিয়ালটা পাবো সেটা হচ্ছে IP1, ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল। ওকে, এখন আমরা যখন দ্বিতীয় আয়োনাইজেশন পোটেনশিয়ালটা বের করব, তখন কিন্তু একটা ইলেকট্রন অলরেডি রিমুভ হয়ে গেছে, ওয়ান ইলেকট্রন অলরেডি রিমুভ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে আউটারমোস্ট ইলেকট্রনটা থাকবে সেটা 2p1, 2p2, 2p3 অ্যান্ড 2p4 এইটা থাকবে। ওকে, এখন এই ক্ষেত্রে আমরা IP2টা পাবো যখন আমরা এইখান থেকে ইলেকট্রনটাকে বাইরে বের করব। ওকে, এখন এইখান থেকে আমরা যদি ইলেকট্রনটা বাইরে বের করি, তাহলে এই ক্ষেত্রে কার জন্য সব থেকে বেশি এনার্জি দিতে হবে? ওকে, এখন আয়োনাইজেশন এনার্জির আমরা যদি নর্মাল ট্রেন্ড দেখি, তাহলে আমরা যদি লেফট টু রাইট যাই, যখন লেফট টু রাইট যাব, তখন এইখানে জেড এফেক্টিভ বেড়ে যায়। ওকে, অ্যাটমের সাইজ ছোট হয়ে যায়, আর এইখানে আমাদের ইলেকট্রোনেগেটিভিটিটা বেড়ে যায়। ওকে, তো এর ফলে কি হয়, যে আয়োনাইজেশন এনার্জি সেটা কিন্তু লেফট টু রাইট বেড়ে যায়। মানে অ্যাটমের সাইজ ছোট হয়ে যায় আর ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাওয়ায় এই ক্ষেত্রে কিন্তু আমাদের আয়োনাইজেশন এনার্জি বেড়ে যাবে। মানে আউটারমোস্ট ইলেকট্রনটাকে বাইরে বের করার জন্য আমাদের যে এনার্জির প্রয়োজন হবে সেটা বেশি হবে। ওকে, মানে আমরা যদি লেফট টু রাইট যাই, তাহলে আমাদের আয়োনাইজেশন এনার্জিটা বাড়বে।
তো আমাদের নর্মাল ট্রেনটা হওয়া উচিত কার্বন থেকে নাইট্রোজেনের বেশি, নাইট্রোজেন থেকে অক্সিজেন বেশি, আর অক্সিজেন থেকে ফ্লোরিনের বেশি ফর IP2, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে আমরা বলছি। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন অ্যান্ড ফ্লোরিনের ক্ষেত্রে আউটারমোস্ট যে ইলেকট্রন এইখানে আমাদের একটু খেয়াল করতে হবে যে অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু এখানে হাফ ফিল্ড কনফিগারেশন এসে গেছে। দিস ইজ হাফ ফিল্ড কনফিগারেশন, হাফ ফিল্ড, ওকে, হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। আর যখন হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন হবে সেটার স্টেবিলিটি বেশি হবে, সে সহজে কিন্তু ইলেকট্রনটাকে লুজ করতে চাইবে না। তো যখন সে সহজে ইলেকট্রনটা লুজ করবে না তখন তার ক্ষেত্রে কিন্তু এনার্জি রিকোয়ারমেন্ট বেশি হবে। মানে এই ক্ষেত্রে অক্সিজেনের যে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি সেটা ফ্লোরিনের থেকে বেশি হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যে ফাইনাল অর্ডারটা পাবো সেটা কি পাবো, যে ফাইনাল অর্ডার পাবো সেটা কার্বন থেকে কার বেশি হবে, নাইট্রোজেন, নাইট্রোজেনের থেকে বেশি হবে ফ্লোরিন, আর সব থেকে বেশি হবে অক্সিজেন। তো কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন অ্যান্ড অক্সিজেন, এইটা আমাদের ফাইনাল অর্ডার হবে সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়ালের জন্য। ওকে, তো দিস ইজ আওয়ার ফাইনাল অর্ডার, এটা আমাদের ফাইনাল অর্ডার। ফর IP2, ওকে, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন অ্যান্ড অক্সিজেন, এটা আমাদের ইনক্রিজিং অর্ডার আমরা লিখলাম। আমরা যদি ডিক্রিজিং অর্ডারে লিখি তাহলে এখান থেকেই আমরা পেয়ে যাব অক্সিজেনের থেকে কম হবে ফ্লোরিন, তার থেকে কম হবে নাইট্রোজেন, তার থেকে কম হবে কার্বন। তো আমরা এখানে ম্যাচ করিয়ে নেব কোন অপশানটা আমাদের ভেরিফাই হচ্ছে। অক্সিজেনের থেকে কম ফ্লোরিন, তার থেকে কম নাইট্রোজেন, তার থেকে কম আমাদের কার্বন। তো আমাদের অপশান সি কারেক্ট হয়ে যাবে। আজকে লেকচার শেষে আমি আয়োনাইজেশন পোটেনশিয়াল টপিকটা কমপ্লিটলি করিয়ে দেব, তো অবশ্যই লেকচারটা শেষ অবধি দেখবেন। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে which one of the following has maximum electron affinity, কার মধ্যে সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি রয়েছে। ওকে, কোনটির ইলেকট্রন আসক্তি সর্বাধিক। তো ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বা এটাকে বলা হয় ইলেকট্রন গেইন এনথ্যালপি। এটা এই বিষয়টা কি, আসলে আমাদের আয়োনাইজেশন পোটেনশিয়াল যেটা ছিল সেটার একদম উল্টো। ওকে, আয়োনাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা কি করতাম, যে সেখানে আমরা যে আউটারমোস্ট ইলেকট্রন ছিল, আমাদের যে আউটারমোস্ট ইলেকট্রন সেটাকে বাইরে বের করার জন্য আমাদের যে এনার্জিটার প্রয়োজন হতো সেটাকে আমরা আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি বলে থাকতাম। এখন এটার একদম ঠিক উল্টো, মানে কোনো এক অ্যাটমের ক্ষেত্রে একদম সর্বাধিক বাইরের কক্ষপথে বা অরবিটে কোনো একটা ইলেকট্রনকে বাইরে থেকে অ্যাকসেপ্ট করার যে প্রবণতা, মানে আউটারমোস্ট শেলে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার যে প্রবণতা কোনো একটা অ্যাটমের বা কোনো একটা এলিমেন্টের, সেটাকে সে অ্যাটমের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন গেইন এনথ্যালপি বলা হয়। ওকে, এখন কে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে বা বাইরের কক্ষপথে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট কে করবে, এইটা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার মধ্যে মূল যে ফ্যাক্টর সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে সে কিন্তু খুব তাড়াতাড়ি বাইরে থেকে একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে চাইবে। দ্বিতীয় একটা ফ্যাক্টর হচ্ছে সাইজ। ওকে, সাইজ যদি খুব বেশি হয় তাহলে কিন্তু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কমে যাবে, আর নিউক্লিয়াস থেকে দূরত্বটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু খুব বেশি এফেক্টিভ যে অ্যাট্রাকশন ফোর্স সেটা কিন্তু খুব বেশি থাকবে না, আর তার ফলে কিন্তু ইলেকট্রনটা সে অ্যাড করতে তেমন বেশি চাইবে না। ওকে, আর সাইজ যদি খুব বেশি ছোট হয়ে যায় সেক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যায়, আর তখন ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাওয়ার কারণে কিন্তু ইলেকট্রন রিপালশনের কারণে ইলেকট্রনটা কিন্তু অ্যাড করাটা অনেকটা টাফ হয়ে যায়। তাই সব থেকে বেশি যে কন্ট্রিবিউট করে সেটা ইলেকট্রোনেগেটিভিটি আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, অথবা এখানে সাইজ ফ্যাক্টরটাও বলা যেতে পারে। ওকে, তো আমরা
এই ক্ষেত্রে দেখে নেব যে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন কেন এনথ্যালপি এই সমস্ত এলিমেন্টের মধ্যে কার সব থেকে বেশি। ওকে, ম্যাক্সিমাম জানতে চেয়েছে আমাদের। আমরা একবার দেখে নেব। ফ্লোরিনের ক্ষেত্রে বলা হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে এইটা এর ইএন কিন্তু সব থেকে বেশি, কিন্তু এর সাইজটা কিন্তু খুব কম, সাইজ কিন্তু খুব বেশি ছোট। আর সাইজ খুব বেশি ছোট হওয়ার কারণে এর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি। আর ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি হওয়ার কারণে এখানে যখন আমরা বাইরে থেকে ইলেকট্রনটাকে প্রোভাইড করতে চাইবো, তখন কিন্তু এই যে অ্যাটমটা রয়েছে এটা কিন্তু সহজে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতে চাইবে না। তো এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটিটা এর কিন্তু কমে যায়। ওকে, খুব বেশি ইলেকট্রন অ্যাফিনিটি থাকে না, তাই এর ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু কমে যায়। ওকে, নেক্সট ক্ষেত্রে আমরা যদি ক্লোরিনের কথা বলি, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটিটা ফ্লোরিনের থেকে কম। ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা কথা বলি তাহলে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ফ্লোরিনের থেকে একটু কম। এর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3। ওকে, ফ্লোরিনের হচ্ছে 4, এর ইলেকট্রোনেগেটিভিটি 3। আর এর সাইজটা কিন্তু তুলনামূলক ফ্লোরিনের থেকে বেশি। ওকে, আর এর সাইজটা তুলনামূলক বেশি হওয়ার কারণে এর মধ্যে যে ইলেকট্রন ডেন্সিটি এই ইলেকট্রন ডেন্সিটি কিন্তু ফ্লুরিনের অপেক্ষায় অনেক কম। আর ইলেকট্রন ডেন্সিটি কম হওয়ার কারণে আর এর সাফিসিয়েন্ট ইলেকট্রোনেগেটিভিটি হওয়ার কারণে ফ্লুরিনের তুলনায় কম, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি 3 হওয়াটা কিন্তু সাফিসিয়েন্ট। ওকে, এটা কিন্তু অনেকটা ইলেকট্রোনেগেটিভ। তো সাফিসিয়েন্ট ইলেকট্রোনেগেটিভিটি থাকার কারণে যথেষ্ট পরিমাণে নেগেটিভিটি আছে, তার সাথে সাথে এর ইলেকট্রন ডেন্সিটিটাও কম। তাই এই সহজেই কিন্তু ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতে চাইবে। আর এর ফলে এর যে ইলেকট্রন অ্যাফিনিটি এইটা কিন্তু বেড়ে যাবে। ওকে, এটা কিন্তু ফ্লোরিনের অপেক্ষায় অনেক কম। এরপরে আমাদের ব্রোমিন আর আয়োডিনের কথা যদি বলি, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু সাইজটা অনেক বেশি বেড়ে যায়, ফলে নিউক্লিয়াস থেকে দূরত্বটা অনেক বেড়ে যায়। ওকে, তাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অথবা নিউক্লিয়াসের যে নেট আকর্ষণ বল সেটা কিন্তু অনেকটা কমে যায়। আর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে ব্রোমিন আর আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ক্লোরিন আর ফ্লোরিনের অপেক্ষায় অনেক কম। তো এই দুটো ফ্যাক্টরের কারণে কিন্তু সাইজ বেশি, জেড এফেক্টিভ কিন্তু কমে যায়। ওকে, এই সমস্ত ফ্যাক্টরের কারণে এই দুটোর ক্ষেত্রে আয়োনাইজেশন পোটেনশিয়াল কিন্তু কমে যায়। ওকে, ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু কমে যায়। ওকে, তো সর্বাধিক আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি যেটা থাকে সেটা কিন্তু আমাদের থাকে ক্লোরিনের ক্ষেত্রে। তো ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি সর্বাধিক থাকবে। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে, ইন দ্য ডিক্রিজিং অর্ডার of a group in the periodic table, which of the following would be true? কোনটা সঠিক হবে যদি আমরা কোনো একটা গ্রুপে উপর থেকে নিচের দিকে আসি, মানে পর্যায় সারণীর একটি গ্রুপে উপর থেকে নিচ দিকে নামলে কোন কোন বিবৃতিটি এখানে সঠিক। ওকে, তো এই প্রশ্নটা করার আগে আমরা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর একটা জেনারেল ট্রেন্ড আমরা একবার দেখে নেব। আমরা পর্যায় সারণীতে যদি লেফট টু রাইট মুভ করি আর টপ টু বটম যদি আমরা আসি, লেফট টু রাইট অ্যান্ড টপ টু বটম, উপর থেকে নিচে, তাহলে এই দুই ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটার কিভাবে চেঞ্জ হয়। তো লেফট টু রাইট আমরা যখন যাব তখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের মেটালিক ক্যারেক্টার এইটা কিন্তু কমে যায়, নন মেটালিক ক্যারেক্টার এইটা বেড়ে যায়। ওকে, জেড এফেক্টিভ মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এইটা বেড়ে যায়। ওকে, অ্যাটমিক সাইজ এটা কিন্তু কমে যায়, ইলেকট্রোনেগেটিভিটি এটা
বেড়ে যায়। ওকে, এর সাথে আর কি হয়? এর সাথে আমাদের অ্যাসিডিক ক্যারেক্টার, অ্যাসিডিক নেচার, এটা বেড়ে যায়। বেসিক নেচার, বেসিক নেচার এইটা কিন্তু কমে যায়। ওকে, এইবার আমরা যদি টপ টু বটম মুভ করি, তো এই ক্ষেত্রে কি দেখা দেয়? কি দেখা দেয়? এই ক্ষেত্রে কি দেখা যাবে? আমাদের নন মেটালিক ক্যারেক্টার কিন্তু এই ক্ষেত্রে কমে যাবে, আমাদের মেটালিক ক্যারেক্টার এই ক্ষেত্রে বেড়ে যাবে, আমাদের অ্যাসিডিক স্ট্রেংথ বা অ্যাসিডিক নেচার এটা কিন্তু কমে যাবে। অ্যাসিডিক নেচার এটা কিন্তু কমে যাবে। আর এটা ডিপেন্ড করে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির উপরে। উপর থেকে নিচে কিন্তু আমাদের ইলেকট্রোনেগেটিভিটিটা কমে যাবে। ইলেকট্রোনেগেটিভিটি কমে গেলে আমাদের অ্যাসিডিক নেচারটা কমে যাবে, আর এর অ্যাসিডিক নেচার কমে গেলে আমাদের বেসিক নেচারটা বেড়ে যাবে। ওকে, তো এই ব্যাপারটা আমরা দেখলাম। তো এই যে জেনারেল ট্রেন্ড, যে আমাদের লেফট থেকে রাইটে, বাম থেকে ডানের দিকে, আমরা যখন ডান দিকে যখন আমরা মুভ করব, তখন বিভিন্ন প্যারামিটার এখানে কিভাবে চেঞ্জ হচ্ছে, উপর থেকে যখন আমরা নিচে আসবো তখন বিভিন্ন প্যারামিটার কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এই দুই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমরা সেই প্রশ্নটা সলভ করতে পারবো। এইবার এখানে আমরা প্রত্যেকটা স্টেটমেন্ট একবার পড়ে নেব যে কি বলা হচ্ছে। প্রথম স্টেটমেন্টে বলা হচ্ছে অল দ্য অ্যাটমস হ্যাভ দ্য সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। ওকে, বলা হচ্ছে যে যোজন কক্ষে ইলেকট্রনের সংখ্যা প্রত্যেকটার ক্ষেত্রে সমান। যখন আমরা কোনো একটা পিরিয়ডিক টেবিলের কোনো একটা গ্রুপে উপর থেকে নিচের দিকে আসি, তো আমরা যে কোনো যদি গ্রুপ নিয়ে নিই, ওকে, আমি পি ব্লকটা নিয়ে নিলাম। এইখানে আমাদের যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ওকে, ফ্লোরিন। এইখানে আমাদের এই যে এর আগে বোরন রয়েছে, তো বোরন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি, এদের বিভিন্ন রেসপেক্টিভ গ্রুপ রয়েছে। ওকে, তো আমি যে কোনো যদি একটা গ্রুপ নিয়ে নিই, যেমন কার্বনের যদি গ্রুপ নিয়ে নিই, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ওকে, তো আমি যে কোনো একটা গ্রুপ নিয়ে নিলাম। ওকে, তো এর ক্ষেত্রে কি হবে যে উপরে এদের এদের যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, এটার NS1, সরি, NP1, this is NP2, this is NP3, this is NP4, and this is NP5. ওকে, এন কেন লিখলাম? কারণ এর ক্ষেত্রে 2p1, এর নিচে 2p2, সরি 3p2, 3p1, এর নিচে 4p1, এর নিচে 5p1, এরপরে 6p1, এভাবে। মানে তার যারা যে সমস্ত এলিমেন্ট যে পিরিয়ডে রয়েছে তার কিন্তু তার আগে এন নাম্বারটা সেটাই হয়ে যাবে। ওকে, তো এই ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বাইরে শেষে আমাদের যে ইলেকট্রনটা রয়েছে, বা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনে যদি আমি কথা বলি, তো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু একটা গ্রুপের ক্ষেত্রে একই থাকছে। এই পুরো বোরন ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু NP1, এই পুরো কার্বন ফ্যামিলির ক্ষেত্রে NP2। ওকে, এর আগে NS2 রয়েছে, প্রত্যেকের আগে NS2 রয়েছে, তারপরে আমাদের এইটা। ওকে, তো এই ক্ষেত্রে NP3, NP4, NP5। ওকে, তো প্রত্যেক ফ্যামিলির বা প্রত্যেক গ্রুপের ক্ষেত্রে কিন্তু জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা সেম থাকছে। আর আউটারমোস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকে সেটা তার কি হয়? ভ্যালেন্সি। এমনটা কিন্তু সব সময় হয় না। তবে হ্যাঁ, ইলেকট্রনিক কনফিগারেশন যদি সেম হয় তাহলে ভ্যালেন্সিও কিন্তু সেম হবে। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি যে when for same group electronic configuration এইটা কিন্তু সেম, এটা সেম। আর যখন এটা সেম হবে তখন ভ্যালেন্সি বা ভ্যালেন্স ইলেকট্রন, ওকে, এরা ভ্যালেন্সি জানতে চায়নি, ওকে, ভ্যালেন্স ইলেকট্রনটা জানতে চেয়েছে, তো ভ্যালেন্স ইলেকট্রনটাও সেম হবে।
ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন মানে আউটারমোস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকবে, ওকে, সেটাই ভ্যালেন্স ইলেকট্রন। কিন্তু ভ্যালেন্সির যদি কথা বলি তাহলে সেটা আলাদা হয়ে যাবে, ওকে। তো ভ্যালেন্স ইলেকট্রন সেম, ওকে। আমরা যে কোনো একটা গ্রুপের যদি কথা বলি, তাহলে আমি যদি কার্বন ফ্যামিলির কথা বলি, তাহলে এস সাবশেলে দুটো রয়েছে, পি সাবশেলে দুটো রয়েছে, তাহলে এর যে ভ্যালেন্স ইলেকট্রন সেটা 4, ওকে। আর কার্বনের ক্ষেত্রে ভ্যালেন্সিটাও 4। এখানে বোরনের ক্ষেত্রে যদি আমি কথা বলি, তাহলে দুটো, একটা, তিনটে, তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন 3 আর এর ভ্যালেন্সিও 3। এইবার আমি যদি অক্সিজেনের কথা বলি, তাহলে দুটো আর চারটে, 6টা। তো এখানে প্রত্যেকের ভ্যালেন্স ইলেকট্রন 6টা, কিন্তু ভ্যালেন্সি কিন্তু 6 না, ভ্যালেন্সি এর ক্ষেত্রে 2, ওকে। যেমন ফ্লুরিনের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন 7টা, কিন্তু এর ভ্যালেন্সি 1, ওকে। তো ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি যদি বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, ওকে, দুটো বিষয় কিন্তু আলাদা। ভ্যালেন্স ইলেকট্রন মানে আউটারমোস্ট শেলে যে কটা ইলেকট্রন রয়েছে তার সংখ্যাটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। আমরা কি দেখলাম, অল অ্যাটম হ্যাভ দ্য সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। দেখতে পাচ্ছি আমরা যে একটা গ্রুপের ক্ষেত্রে, যে কোনো গ্রুপ যদি আমি নিয়ে নিই, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কি ইলেকট্রনিক কনফিগারেশনটা সেম থাকছে, আর আউটারমোস্ট শেলে যে ইলেকট্রনের নাম্বার সেটাও সেম থাকবে। তাই প্রথম স্টেটমেন্টটা কিন্তু আমাদের ট্রু, ওকে। এরপরে গ্রাম অ্যাটমিক ভলিউমের যদি আমি কথা বলি, তাহলে আমাদের উপর থেকে নিচে যদি কোনো একটা গ্রুপে যদি ওপর থেকে নিচে আসি, এই কোনো একটা গ্রুপ ওপর থেকে নিচে যদি আসি, তাহলে কিন্তু আমাদের কি হয়, সাইজটা বেড়ে যায়। সাইজ বাড়লে কি হবে, ভলিউমটাও বেড়ে যাবে। তাই এটা, এই স্টেটমেন্টটাও আমাদের ট্রু। এরপর ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস, হ্যাঁ, উপর থেকে নিচে আমাদের ইএনটা কি হয়, কমে যায়, ওকে। তো এটাও ট্রু। এরপরে কি বলা হচ্ছে, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজেস, না, উপর থেকে নিচে মেটালিক ক্যারেক্টারটা ইনক্রিজ করে। আর বেসিক নেচার অফ দেয়ার অক্সাইড ডিক্রিজেস, না, অক্সাইডের বেসিক নেচারটাও ইনক্রিজ করে। তাই এই ক্ষেত্রে এই অপশনটা আমাদের ভুল হয়ে যাবে, ওকে। তো ট্রু অপশন কোনটা হচ্ছে আমাদের 1, 2 and 3, দিজ আর ট্রু অপশন। তাহলে কোনটা হবে, 1, 2, 3, অপশন ডি ইজ আওয়ার কারেক্ট। এর পরের প্রশ্নে বলা হচ্ছে, মডার্ন পিরিয়ডিক টেবিল বেসড অন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্টস। প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে কিন্তু আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলটা তৈরি করা হয়েছে। দ্য এক্সপেরিমেন্ট উইচ প্রুভড দ্য ইম্পর্টেন্স অফ অ্যাটমিক নাম্বার। এইখানে অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে যে আমাদের পর্যায় সারণীটা তৈরি, ওকে। তো এই যে অ্যাটমিক নাম্বারের যে গুরুত্ব, সেটা কে প্রমাণ করেছিল, বা কোন পরীক্ষার মাধ্যমে তার গুরুত্বটা প্রমাণিত হয়েছিল, ওকে। সেটা কিন্তু আমাদের মোজলেস ওয়ার্ক অন এক্স রে ডিফ্র্যাকশন। মোজলে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেই এক্সপেরিমেন্টে কিন্তু আমাদের অ্যাটমিক নাম্বারের ইম্পর্টেন্সটা আমাদের জানা গেছিলো, ওকে। মোজলে কি বলেছিল, এখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের যে অ্যাটমিক নাম্বার is more fundamental property of element than atomic mass. আমরা যদি মেন্ডেলিভের পর্যায় সারণীটা একবার মনে করার চেষ্টা করি, সেখানে কিন্তু আমাদের অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরের ওপর কিন্তু নির্ভর করে সে অ্যাটমিক যে পর্যায় সারণী, সেটা কিন্তু তৈরি করা হয়েছিল। কিন্তু সেখানে কিন্তু অনেক কটা ড্রব্যাক ছিল বা ফ্লস ছিল, সেটাকে দূর কে করেছিল, মোজলে। মানে মোজলের এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু আমরা প্রুভ করেছিলাম যে অ্যাটমিক নাম্বারটা কিন্তু মোর ফান্ডামেন্টাল প্রপার্টি। আর যে প্রপার্টিটা বেশি ফান্ডামেন্টাল বা বেশি মৌলিক, সেই মৌলিক প্রপার্টির ওপরে ডিপেন্ড করে কিন্তু আমরা পর্যায় সারণীটা তৈরি করতে পারবো। সেজন্য কিন্তু অ্যাটমিক নাম্বারটাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আর যখন অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারের ওপর ডিপেন্ড করে যখন
পর্যায় সারণীটা তৈরি করা হয় তখন সেটা কিন্তু বেশি অ্যাকুরেট হয়। আর মেন্ডেলিভের পর্যায় সারণীতে যে সমস্ত ড্রব্যাক ছিল সেগুলো কিন্তু এইখানে কিন্তু সংশোধন হয়ে যায়। ওকে, তো এই ক্ষেত্রে মোজলের যে গ্রাফটা যদি আমরা দেখি তাহলে এইখানে দেখতে পাবো যে সে এক্স-রের ফ্রিকোয়েন্সি মিউ অ্যান্ড অ্যাটমিক নাম্বার এর মধ্যে একটা গ্রাফ প্লট করেছিলেন। এই গ্রাফটা কিন্তু একদম স্ট্রেট লাইন পাওয়া গেছিল। ওকে, আর যখন এই গ্রাফটায় অ্যাটমিক মাসের সাথে যখন প্লট করা হয়েছিল তখন কিন্তু গ্রাফটা একদম স্ট্রেট লাইন পাওয়া যায়নি, সেটা কিন্তু জিগজ্যাগ লাইন ছিল। ওকে, কিন্তু অ্যাটমিক নাম্বারের সাথে কিন্তু স্ট্রেট লাইন ছিল। মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি একদম লিনিয়ার ডিপেন্ডেন্সি আমরা পাই, একদম লিনিয়ার ডিপেন্ডেন্সি। And this linear dependency proves that atomic number is more fundamental property of element. তো যেটা আমাদের ফান্ডামেন্টাল প্রপার্টি সেটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের পর্যায় সারণীটা তৈরি করতে হবে, তাহলে সেটা অ্যাকুরেট হবে। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে দ্য বেসিক স্ট্রেংথ অফ অক্সাইড ফলোজ দ্য অর্ডার। কোন অর্ডারটা ফলো করে? ওকে, এর আগে আমি কিছু জিনিস বলে নিই যে জেনারেলি আমাদের পর্যায় সারণীতে জেনারেলি metal oxides and hydroxides are basic in nature. যে সমস্ত মেটাল অক্সাইড এবং হাইড্রোক্সাইড রয়েছে তারা জেনারেলি বেসিক হয়ে থাকে, ক্ষারকীয় হয়ে থাকে, বেসিক ইন নেচার। এর কারণটা কি? কারণ মেটাল যারা হয়ে থাকে মেটালের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিটা কম থাকে বা লেস ইএন। আমরা যদি নন মেটালের কথা বলি তাহলে জেনারেলি non-metal oxides and hydroxides are acidic in nature. এরা অ্যাসিডিক হয়ে থাকে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে নন মেটাল যারা তাদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হয়, মোর ইএন। ওকে, এইবার আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিডিক অ্যান্ড বেসিক ক্যারেক্টারটা কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির উপরে ডিপেন্ড করে। তাই আমরা ইলেকট্রোনেগেটিভিটির সাথে ডিপেন্ডেন্সিটা একবার লিখতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি লেস ইএন তাই এরা বেসিক, এখানে মোর ইএন তাই এরা অ্যাসিডিক। ওকে, মানে আমরা অ্যাসিডিক ক্যারেক্টারের একটা কিন্তু ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছি এখানে। এরা বেসিক, এরা অ্যাসিডিক। কার সাথে ডিপেন্ডেন্সি রয়েছে? ইলেকট্রোনেগেটিভিটির সাথে। ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার বেড়ে যাবে, ইলেকট্রোনেগেটিভিটি কম হলে অ্যাসিডিক ক্যারেক্টার কমে যাবে। তাই আমরা এখানে যদি রিলেশনটা লিখি তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিক ক্যারেক্টার of oxides and hydroxides. And inversely proportional to basic character. Basic character of oxides and hydroxides. ওকে, তো এইটা আমরা রিলেশন পেলাম যে অ্যাসিডিক ক্যারেক্টারের সাথে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল ইলেকট্রোনেগেটিভিটি, আর বেসিক ক্যারেক্টারের সাথে সেটা ইনভার্সলি প্রপোর্শনাল। এর মানেটা কি? যে আমরা যদি বেসিক ক্যারেক্টারের কথা বলি তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে আমরা কি দেখতে পাবো
যে বেসিক ক্যারেক্টার আমাদের, বেসিক ক্যারেক্টার এটা কিন্তু তত বেশি কমে যাবে। ওকে, ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে বেসিক ক্যারেক্টারটা তত বেশি কমে যাবে। ওকে, এখন এখানে আমাদের যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা মেটাল অক্সাইড দেওয়া রয়েছে। ওকে, প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে মেটাল অক্সাইড দেওয়া রয়েছে, অল আর মেটাল অক্সাইডস। ওকে, এখন যে সমস্ত মেটাল আমাদের দেওয়া রয়েছে আমরা তাদের ইলেকট্রোনেগেটিভিটিটা চেক করব। এইখানে আমাদের মেটাল দেওয়া রয়েছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড সোডিয়াম। তো আমরা যদি একটা পর্যায়ের কথা বলি বা পিরিয়ডের কথা বলি, তাহলে সেখানে সব থেকে প্রথমে কে থাকে? সেখানে সব থেকে প্রথমে থাকে কিন্তু সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। ওকে, তো এরা কিন্তু এই অর্ডারে থাকে। এরপর আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? সোডিয়াম থেকে অ্যালুমিনিয়ামের দিকে গেলে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? বেড়ে যায়। ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেলে কি হবে? এদের বেসিক ক্যারেক্টার, মানে এদের অক্সাইডের যে বেসিক ক্যারেক্টার, এটা কি হয়ে যাবে? কমে যাবে। ওকে, মানে অক্সাইডের বেসিক ক্যারেক্টারটা কমে যাবে। তো আমরা যদি বেসিক ক্যারেক্টারের অর্ডার লিখতে চাই, তাহলে আমাদের Na2O, তারপরে MgO, Al2O3, অর্ডারটা যদি আমরা লিখি, তাহলে সব থেকে বেশি যে বেসিক ক্যারেক্টার সেটা থাকে সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড। ওকে, তো আমাদের অর্ডারটা কিন্তু আমরা এরকম পাবো। দিস ইজ আওয়ার ফাইনাল অর্ডার, দিস ইজ আওয়ার ফাইনাল অর্ডার। এইটা আমরা এখানে ডিক্রিজিং অর্ডারে লিখেছি। আমরা এইখানে দেখতে পাচ্ছি দিস ইজ ইনক্রিজিং অর্ডারে দেওয়া রয়েছে। সব থেকে কম Al2O3, সব থেকে কম Al2O3, সব থেকে বেশি সোডিয়াম অক্সাইড Na2O। ওকে, আমরা এখানে ডিক্রিজিং অর্ডারে লিখেছি, এখানে এটা ইনক্রিজিং অর্ডারে দেওয়া রয়েছে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে দ্য কারেক্ট অর্ডার অফ দ্য সাইজ অফ কার্বন, নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড সালফার ফলোজ দ্য অর্ডার। কোন অর্ডারটা সঠিক এদের সাইজের ক্ষেত্রে? ওকে, এখন আমরা যদি পর্যায় সারণীতে এদের অবস্থানের কথাটা দেখি, তাহলে এরা কোথায় বিলং করে? প্রথমে আমাদের কার্বন, তারপরে আমাদের রয়েছে নাইট্রোজেন, নাইট্রোজেনের নিচে রয়েছে আমাদের ফসফরাস, আর ফসফরাসের পাশেই রয়েছে আমাদের সালফার। ওকে, আর এই সালফারের উপরে রয়েছে আমাদের অক্সিজেন। ওকে, এইবার এইখানে আমরা যদি দেখি, তাহলে এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরা সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ড। আর আমরা যদি ফসফরাস, সালফারের কথা বলি, তাহলে এরা হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট। ওকে, তো একটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট এরা, আর নিচে ফসফরাস, সালফার হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট। এখন আমরা পর্যায় সারণীতে যদি বাম দিক থেকে ডান দিকে আসি, তাহলে কিন্তু সাইজটা কি হয়ে যায়? কমে যায়, কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে যায়। উপর থেকে নিচে যখন আমরা আসব, তখন আমাদের নাম্বার অফ শেল বাড়তে থাকবে, আর এর ফলে আমাদের যে সাইজ, অ্যাটমিক সাইজ, এটা কিন্তু বেড়ে যাবে। ওকে, তো আমরা এই ক্ষেত্রে এই দুটো জিনিস এখানে অ্যাপ্লাই করব। আমরা যখন বাম দিক থেকে ডান দিকে আসব, মানে এইখানে বাম দিক থেকে যখন ডান দিকে আসব, তখন কিন্তু সাইজ কমতে থাকবে, এই অর্ডারটা ফলো হবে। যখন আমরা উপর থেকে নিচে আসব, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, তখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের সাইজটা বেড়ে যাবে, মানে এই অর্ডারটা ফলো হবে। ওকে, আবার যখন বাম দিক থেকে ডান দিকে যাব, তখন সাইজটা আবার কমে যাবে। তো আমরা ফাইনাল কি অর্ডার পাবো? কার্বন থেকে আমরা যদি অক্সিজেনের দিকে যাই, তাহলে বাম দিক থেকে ডান দিকে সাইজটা কমে যায়, তো আমাদের সাইজটা কি হবে? এই অর্ডারটা ফলো হবে। এরপরে যেহেতু আমাদের অক্সিজেন এখানে করতে হবে না, তাই আমরা সেটা এখানে কনসিডার করব না। নাইট্রোজেন, ফসফরাস ক্ষেত্রে যদি দেখি, একটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, একটা থার্ড পিরিয়ড এলিমেন্ট। এখানে শেল নাম্বার একটা অ্যাড হয়ে যাওয়াতে এখানে সাইজটাও কি হয়ে যাবে?
বেড়ে যাবে। এরপরে সেম পিরিয়ড হচ্ছে আমাদের ফসফরাস অ্যান্ড সালফারের ক্ষেত্রে, দুটোই থার্ড পিরিয়ড এলিমেন্ট, কিন্তু বাম দিক থেকে ডান দিকে যখন আমরা যাব তখন সাইজটা ছোট হয়ে যাবে। তো আমরা ফাইনাল অর্ডারটা একবার দেখে নেব। ফাইনাল অর্ডার, তো সব থেকে কম আমরা দেখতে পাচ্ছি কে, নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেনের থেকে বেশি কে রয়েছে, কার্বন। কার্বনের থেকে বেশি কে রয়েছে, সালফার। আর সালফারের থেকে বেশি রয়েছে আমাদের ফসফরাস। ওকে, তো আমরা এটাই ফাইনাল অর্ডার পাচ্ছি। তো আমরা ফাইনাল অর্ডারটা কি পেলাম, আমাদের ফাইনাল অর্ডার হচ্ছে নাইট্রোজেনের থেকে কার্বন বেশি, কার্বনের থেকে সালফার, তারপরে ফসফরাস। তো আমাদের ফাইনাল অর্ডার হচ্ছে এইটা। দিস ইজ দ্য কারেক্ট অর্ডার অফ সাইজ। এর পরের প্রশ্নে বলা হচ্ছে পাউলিং ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুজ ফর এলিমেন্টস আর ইউজফুল ইন প্রেডিক্টিং। এটা কি ভবিষ্যৎবাণী করতে সাহায্য করে, পাউলিংয়ের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার মান। ওকে, আমরা যদি বন্ড পোলারিটির কথা বলি, যে কোনো একটা এলিমেন্ট এ অ্যান্ড বি, এদের বন্ড পোলারিটি কিসের ওপর ডিপেন্ড করে, এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের ওপর ডিপেন্ড করে। ডেল্টা ইএন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড পোলারিটি। ওকে, এখন আমাদের ইলেকট্রোনেগেটিভিটি যদি জানা থাকে তাহলে আমরা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা আমরা পেয়ে যাব, আর তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বন্ড পোলারিটিটা আমরা প্রেডিক্ট করতে পারবো যে কোনো একটা এলিমেন্ট, কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে সেখানে কী রকম বন্ড পোলারিটি রয়েছে। ওকে, তো আমরা কি প্রেডিক্ট করতে পারবো এখানে, পোলারিটি অফ বন্ডস ইন দ্য মলিকিউলস। ওকে, এর পরের অপশনগুলো যদি আমরা দেখি, পজিশন অফ এলিমেন্টস ইন ইলেকট্রোমোটিভ সিরিজ। হোয়াট ইজ ইলেকট্রোমোটিভ সিরিজ? ওকে, কোঅর্ডিনেশন নাম্বার, না এখান থেকে কোঅর্ডিনেশন নাম্বার আমরা পাই না কখনো, তো আমাদের অপশন কিন্তু এ হবে। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে হ্যালোজেনগুলির অক্সিজেনের সাপেক্ষে সর্বোচ্চ গ্রুপ যোজ্যতা কত। ওকে, মানে কোনো একটা হ্যালোজেন এলিমেন্ট অক্সিজেনের সাথে যখন যুক্ত হয় তখন তাদের সর্বোচ্চ যোজ্যতা বা সর্বোচ্চ ভ্যালেন্সি সেটা কত হয়। ওকে, এই বিষয়টা আমরা একবার দেখে নেব। হ্যালোজেন এলিমেন্ট যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন কিন্তু তারা ভেরিয়েবল অক্সিডেশন স্টেটটা শো করে। ওকে, হ্যালোজেন এক্সিবিট varying oxidation state when combining with oxygen. ওকে, এখন আমরা হ্যালোজেনের যদি কথা বলি তাহলে এরা কোন গ্রুপে বিলং করে, এরা থাকে প্রত্যেকে গ্রুপ নাম্বার 17-এ। ওকে, এখানে আমাদের কী কী এলিমেন্ট রয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। আমরা যদি ফ্লোরিনের কথা বলি তাহলে ফ্লোরিন কিন্তু আমাদের মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, মোস্ট ইলেকট্রোনেগেটিভ। আর এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে এই কিন্তু অক্সিডেশন স্টেট কিন্তু এর -1 হয়। ওকে, only shows oxidation state that is equal to -1, আর অক্সিডেশন স্টেট -1 হলে এর ক্ষেত্রে যে ভ্যালেন্সি হবে সেটাও কিন্তু 1 হবে। ওকে, এখানে যদি আমরা কোনো একটা কম্পাউন্ড নিই তাহলে সেটা যেমন OF2। ওকে, কিন্তু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের ক্ষেত্রে they can show positive oxidation state, কারণ এই ক্ষেত্রে কি ফ্লোরিন আর অক্সিজেন যখন একসাথে কম্বাইন হয়
তখন অক্সিজেনের চাইতে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি থাকে? ফ্লোরিনের। কিন্তু অক্সিজেনের সাথে যখন এরা অ্যাড হবে তখন অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি এদের তুলনায় বেশি, তাই এদের অক্সিডেশন স্টেটটা নেগেটিভ হবে, পজিটিভ হবে, আর অক্সিজেনের অক্সিডেশন স্টেটটা নেগেটিভ থাকবে। ওকে, তো can show positive oxidation state, and that is up to 7, up to +7. Okay, when combining with oxygen, যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন পজিটিভ অক্সিডেশন স্টেট শো করে আর +7 অবধি শো করতে পারে। এই ক্ষেত্রে কি কি কম্পাউন্ড এরা ফর্ম করতে পারে? যেমন আমাদের Cl2O7 অথবা I2O7। ওকে, এদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট কি হবে? +7। আর এই যে অক্সিডেশন স্টেট যদি +7 হয় তাহলে এই ক্ষেত্রে ভ্যালেন্সি কি হয়ে যাবে? Valency is also 7. Okay, and this is maximum valency. তাহলে আমরা কত ম্যাক্সিমাম ভ্যালেন্সি পাবো? আমাদের ম্যাক্সিমাম ভ্যালেন্সি কিন্তু 7 পাবো। এর পরের প্রশ্নে বলা হচ্ছে দ্য ওয়ান হ্যাভিং হাইয়েস্ট সিঙ্গল বন্ড এনার্জি। সিঙ্গল বন্ড এনার্জি মানে সিঙ্গল বন্ড এনার্জি কি? মানে সিঙ্গল বন্ডটাকে ভাঙতে আমাদের যতটা এনার্জি প্রয়োজন, যতটা এনার্জি সাপ্লাই করতে হয়। ওকে, বন্ড এনার্জি যেভাবে বলা হয় যে দ্য এনার্জি রিকোয়ার্ড ফর ব্রেকিং 1 মোল অফ আ বন্ড। ওকে, তো এটা আমরা যদি বোঝার জন্য লিখি যে হোয়াট ইজ বন্ড এনার্জি, তো এইটা হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি needed to break any bond। কোনো বন্ডকে ভাঙার জন্য যতটা এনার্জি সাপ্লাই করতে হয় সেটাই তার বন্ড এনার্জি। ওকে, এটা অবশ্য পার মোল ক্যালকুলেট হয়, কিন্তু আমরা এখানে বোঝার জন্য লিখব একটা বন্ডের জন্য। ওকে, এখন এইখানে সিঙ্গেল বন্ডের জন্য যেহেতু বলা হচ্ছে, তো আমরা প্রথমে প্রত্যেকটার ক্ষেত্রে দেখে নেব যে কীভাবে ভ্যারি হচ্ছে। ওকে, যদি আমরা ফ্লোরিনের কথা বলি তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু 3টে লোন পেয়ার থাকে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি লোন পেয়ার 3টে রয়েছে। ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু সাইজটা অনেক কম হয়। ওকে, এদের সাইজটা স্মল হয়, সাইজ স্মল। ওকে, কিন্তু লোন পেয়ারের সংখ্যা অনেক বেশি থাকায় সিগনিফিকেন্ট লোন পেয়ার রিপালশন, এখানে লোন পেয়ার রিপালশনটা অনেক বেশি হয়। লোন পেয়ার রিপালশন বেশি। ওকে, এর ফলে কি হবে যে বন্ড লেন্থটা কিন্তু বেড়ে যাবে। রিপালশনের কারণে বন্ড লেন্থ বেড়ে যাবে, আর বন্ড লেন্থ বেড়ে গেলে কিন্তু আমাদের যে বন্ড এনার্জি এটা কিন্তু কমে যাবে। ওকে, এরপর আমরা ক্লোরিনের যদি কথা বলি, ক্লোরিন, তাহলে এর ক্ষেত্রেও কিন্তু আমাদের যেহেতু একই গ্রুপের এলিমেন্ট, তাই এর ক্ষেত্রেও লোন পেয়ারটা কিন্তু সেম থাকবে, 3টে করে লোন পেয়ার থাকবে। কিন্তু এখানে ফ্লোরিন হচ্ছে আমাদের সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট আর ক্লোরিন হচ্ছে আমাদের থার্ড পিরিয়ড এলিমেন্ট। তো থার্ড পিরিয়ড এলিমেন্ট হওয়ায় ফ্লোরিনের তুলনায় এর সাইজটা কিন্তু বড়, আর এর সাইজ বড় হয়ে যাওয়ার কারণে বন্ড ডিস্টেন্সটা বেড়ে যায়, আর লোন পেয়ার রিপালশনটা কিন্তু তুলনামূলক কমে যায়। ওকে, লোন পেয়ার রিপালশন তুলনামূলক কম হয়। তো এর ক্ষেত্রে এর সাইজ কিন্তু বেশি, আর লোন পেয়ার রিপালশন এইটা কিন্তু তুলনামূলক কম। ওকে, কিন্তু সাইজ বেশি হওয়ার কারণে এর ক্ষেত্রে বন্ড লেন্থটা বেশি হয়, তাই বন্ড এনার্জি কিন্তু কম হবে। ওকে, এরপরে আমরা যদি নাইট্রোজেনের কথা বলি তাহলে এদের নাইট্রোজেনের সাইজটা কিন্তু কম। ওকে, আর এর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিটা যেহেতু আমরা কম্পেয়ার করছি অক্সিজেনের সাথে,
অক্সিজেনের সাইজটা কিন্তু নাইট্রোজেনের থেকেও বেশি কম। ওকে, কিন্তু এর ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু নাইট্রোজেনের তুলনায় বেশি, তাই এর বন্ড এনার্জি কিন্তু এটা কম। এজন্য এর সাইজ কম, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এর বন্ড লেন্থটা কিন্তু অনেক কমে যায়। আর বন্ডে যদি কমে যায় তাহলে বন্ড এনার্জি কিন্তু বেড়ে যাবে। ওকে, এরও বন্ড এনার্জি বেশি কিন্তু অক্সিজেনের তুলনায় কম। নাইট্রোজেনের বন্ড এনার্জি বেশি কিন্তু অক্সিজেনের তুলনায় কম। আমরা যদি এখানে অর্ডারটা লিখতে চাই তাহলে আমাদের অর্ডার হয়ে যাবে কিন্তু সব থেকে বেশি হবে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে ক্লোরিন, তারপরে হবে আমাদের ফ্লোরিনের সব থেকে কমে যাবে ডিউ টু ম্যাসিভ লোন পেয়ার রিপালশন। সিগনিফিক্যান্ট লোন পেয়ার রিপালশন হয়, তাই এটা কমে যায়। ওকে, কিন্তু আমাদের অর্ডার চাইনি, এখানে আমাদের সব থেকে হাইয়েস্ট বন্ড এনার্জি চেয়েছে, তো সেটা আমাদের হয়ে যাবে অক্সিজেনের ক্ষেত্রে। তো এটা আমাদের আনসার হবে। ওকে, এরপরে আমাদের জানতে চাওয়া হয়েছে ডিক্রিজিং অর্ডার অফ সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ পটাশিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড বেরিয়াম। ওকে, আমাদের সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়ালের ডিক্রিজিং অর্ডারটা জানতে চেয়েছে। আমাদের কি কি এলিমেন্ট দেওয়া রয়েছে আমরা সেগুলো একবার এখানে লিখে নেব। আমাদের এলিমেন্ট রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড বেরিয়াম। ওকে, তো এদের পজিশনটা কোথায় আমরা সেটা দেখে নেব। এটা এস ব্লক, প্রত্যেকটা এস ব্লক এলিমেন্ট। তো আমরা এস ব্লকটা পুরোটা একবার লিখে নেব। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। এইদিকে আমাদের রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম অ্যান্ড দেন বেরিয়াম। ওকে, আমাদের কী কী এলিমেন্ট দেওয়া রয়েছে? পটাশিয়াম দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে ক্যালসিয়াম, আর দেওয়া রয়েছে বেরিয়াম। এই তিনটের আমাদের কম্পেয়ার করতে হবে বা অর্ডার বের করতে হবে সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়ালের। ওকে, তো আমরা এখানে পিরিয়ড নাম্বারটা একবার দেখে নেবো। এটা আমাদের ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ অ্যান্ড সেভেন্থ। এইটা আমরা পিরিয়ড নাম্বারটা পেলাম। ওকে, এইবার আমরা অর্ডারটা লিখব। ওকে, আয়োনাইজেশন এনার্জি লেখার আগে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা একবার দেখে নিতে হয়। পটাশিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড বেরিয়াম, এদের আউটার ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি লিখি তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে সেটা হবে 4s1, কারণ এটা ফার্স্ট এস ব্লক, মানে ফার্স্ট পিরিয়ড এলিমেন্ট, ফার্স্ট গ্রুপ এলিমেন্ট। এরপরে ক্যালসিয়াম হয়ে যাবে আমাদের 4s2, বেরিয়ামের 6s2, তাহলে 6 পিরিয়ড এলিমেন্ট। ওকে, তো এইটা হতো যদি আমরা লাস্ট ইলেকট্রনটা বের করতাম, কিন্তু আমাদের সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়ালটা জানতে চেয়েছে, মানে আমাদের সেকেন্ড লাস্ট ইলেকট্রনটা বের করতে হবে। তো এইখান থেকে একটা ইলেকট্রন অলরেডি বেরিয়ে গেছে। ওকে, আমাদের সেকেন্ড ইলেকট্রনটা বার করতে হবে। তো একটা ইলেকট্রন বেরিয়ে গেলে এর কনফিগারেশনটা দাঁড়াবে 3p6, এ দাঁড়াবে 4s1, আর এ দাঁড়াবে 6s1। ওকে, এখন এইখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো এই যে 3p6, এইটা কিন্তু ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে। দিস ইজ ফুলফিল্ড। আর যেটা ফুলফিল্ড হয়ে গেছে সেই কিন্তু ইলেকট্রন মোটেই দিতে চাইবে না। আর যদি এটা ইলেকট্রন মোটেই দিতে না চায় তাহলে কিন্তু এর আয়োনাইজেশন পোটেনশিয়াল কিন্তু বেশি হয়ে যাবে। আর যখন ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন হবে সেটার হাইয়েস্ট হয়ে যায়, এইটার আয়োনাইজেশন পোটেনশিয়াল আইপি কি হয়ে যাবে? এর আইপিটা হাইয়েস্ট হয়ে যাবে। ওকে, তো আমরা পটাশিয়ামের আইপিটা হাইয়েস্ট পাবো, সেকেন্ড আইপি। তো সব থেকে বেশি কার হয়ে যাবে? পটাশিয়াম। ওকে, এরপরে অবশ্যই আমাদের ডিক্রিজিং অর্ডারটা চেয়েছে, তো আমরা ডিক্রিজিং অর্ডার লিখবো। সব থেকে বেশি কার? পটাশিয়াম। এরপরে যদি আমরা দেখি যে এরও S1 রয়েছে, একটা ইলেকট্রন যদি এরা কোনোভাবে লুজ করতে পারে তাহলে এরা কিন্তু দুটোই
প্রত্যেকেই ফুলফিলড ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করে ফেলবে। তো এরা সহজেই কিন্তু ইলেকট্রনটাকে ডোনেট করতে চাইবে। এখন আমি যদি ইলেকট্রনটাকে নিতে চাই, তাহলে নিউক্লিয়াসের সব থেকে মানে কাছাকাছি কে রয়েছে? 4s1। তো এখানে আমাদের পেনিট্রেশনটা লাগবে, যে নিউক্লিয়াসের যে সব থেকে কাছাকাছি রয়েছে তার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটাকে বের করতে এনার্জিটা বেশি লাগবে, আর যেটা নিউক্লিয়াস থেকে দূরে রয়েছে তার ক্ষেত্রে এনার্জিটা কম লাগবে। তো এই ক্ষেত্রে এখানে এনার্জিটা আমাদের বেশি দিতে হবে ডিউ টু ক্লোজনেস টু নিউক্লিয়াস। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হয়ে যাবে? বেশি হবে তুলনামূলক কার থেকে? বেরিয়ামের থেকে। তাই আমাদের অর্ডারটা কি আসবে? পটাশিয়াম গ্রেটার দ্যান ক্যালসিয়াম গ্রেটার দ্যান বেরিয়াম। তো এইটা আমাদের ফাইনাল অর্ডার আসবে ফর IP2। ওকে, তো কোনটা আমরা পাচ্ছি? ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, সরি, পটাশিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, এই অর্ডারটা আমরা পাবো। ওকে, এটা আমাদের আজকে লাস্ট প্রশ্ন ছিল। আজকের প্রশ্ন শেষ। আমি প্রথমেই বলেছিলাম যে আয়নাইজেশন পোটেনশিয়াল যেটা, সেটা নিয়ে আমি সেই পুরো টপিকটা আমি একবার করিয়ে দেবো। তো তোমাদের যাদের সে টপিকটা বোঝা আছে, যাদের টপিকটা জানা আছে তোমরা এখানে ক্লাসটা এন্ড করতে পারো, আর যাদের সমস্যা আছে তোমরা একটু মনোযোগ সহকারে বুঝবে। তো হোয়াট ইজ আয়নাইজেশন পোটেনশিয়াল অথবা আয়নাইজেশন এনার্জি? ওকে, এইটা হচ্ছে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য মোস্ট লুজলি বন্ডেড ইলেকট্রন, মিন্স আউটারমোস্ট ইলেকট্রন ফ্রম অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমের সব থেকে বাইরের যে কক্ষপথ, সেখান থেকে যেটা লুজলি বন্ডেড ইলেকট্রন, আউটারমোস্ট ইলেকট্রন, সেই ইলেকট্রনটাকে বের করতে যে ন্যূনতম এনার্জির প্রয়োজন হয়, সেটাই হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জি। ওকে, এইরকম আমাদের একটা অ্যাটম রয়েছে এখানে, এইটা হচ্ছে আউটারমোস্ট শেল, আর এখানে যে আউটারমোস্ট ইলেকট্রনটা রয়েছে সেটা কিন্তু অনেক লুজলি বন্ডেড থাকে। এই ইলেকট্রনটাকে বার করতে যে পরিমাণ আমাদের শক্তির প্রয়োজন হয়, যে মিনিমাম এনার্জি রিকোয়ারমেন্ট হয়, সেটাকে আমরা কি বলবো? আয়নাইজেশন এনার্জি। ওকে, তো এই যে অ্যাট্রাকশন ফোর্সটা, এটা বাইরের ইলেকট্রন সব থেকে বাইরে, তাই এটা কিন্তু উইকার হয়। ওকে, তো উইকার অ্যাট্রাকশন ডিউ টু মোর ডিস্টেন্স। ওকে, এইবার আমরা যদি ক্যাটায়ন, অ্যানায়ন এবং নিউট্রাল অ্যাটমের কথা বলি, তাহলে এদের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল এটা কিন্তু অলওয়েজ এন্ডোথার্মিক, ডেল্টা এইচ ইজ গ্রেটার দ্যান 0 অথবা পজিটিভ। ওকে, এইবার আয়নাইজেশন এনার্জি ইজ নট ডিফাইন্ড ফর সলিড অ্যাটমস, এটা সলিড অ্যাটমের ক্ষেত্রে কিন্তু ডিফাইন্ড না, অনলি ফর গ্যাসিয়াস অ্যাটম। ওকে, আমরা যদি এভাবে আয়নাইজেশন এনার্জিটাকে ডিফাইন করার চেষ্টা করি তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা কেবলমাত্র গ্যাসিয়াস অ্যাটমের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, এবার আমরা যদি সাকসেসিভ আয়নাইজেশন এনার্জির কথা বলি, যে পরপর আয়নাইজেশন এনার্জির ভ্যালুটা কিভাবে হবে, তাহলে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জির ভ্যালু, প্রথম যদি আমরা ইলেকট্রনটা বের করি কোনো একটা এলিমেন্ট থেকে, আমরা কোনো একটা মেটাল নিয়ে নিলাম, কারণ আমরা ইলেকট্রন বেশিরভাগ মেটাল থেকেই বের করি। তো প্রথমে আমরা একটা মেটাল নিয়ে নিলাম, প্রথম ইলেকট্রনটা আমরা বের করব, তারপরে এটা কি হয়ে যাবে? M+, আর একটা ইলেকট্রন যদি আমরা বের করি তাহলে M2+। ওকে, আর একটা যদি বের করি তাহলে M3+। ওকে, তো প্রথমে আমরা একটা ইলেকট্রন বের করলাম, প্রথম যে ইলেকট্রন বের করব, তো দিস ইজ IE1, আয়নাইজেশন এনার্জি 1। এরপর ইলেকট্রন বের করলে দিস ইজ আয়নাইজেশন এনার্জি 2, আর এরপরে বের করলে দিস ইজ থার্ড আয়নাইজেশন এনার্জি আর থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল। এখন এই যে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল, সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, এদের ভ্যালুর মধ্যে কম্প্যারিজন যদি আমরা করি, তাহলে কিন্তু এই যে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি, এর ভ্যালুটা কিন্তু বেড়ে যায়। মানে IE1 এর থেকে IE2 বেশি হয়ে যাবে, IE2 এর থেকে IE3 বেশি হয়ে যাবে। এর কারণটা কি? যদি আমরা এটাকে কম্পেয়ার করি, তাহলে এখানে ইলেকট্রন প্রোটনের সংখ্যাটা বলা হচ্ছে, এটা নিউট্রাল, তাই ইলেকট্রন প্রোটন সমান। এইখানে পজিটিভ চার্জ একটা ইলেকট্রন কমে গেছে, তাই প্রোটনের থেকে ইলেকট্রনের সংখ্যা কম, এখানে আরও কম, এরপরে আরও বেশি কম।
এইবার আমরা যদি এটাকে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে যত বেশি আমরা ইলেকট্রনকে বাইরে বের করছি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু তত বেশি বাড়ছে, জেড এফেক্টিভ তত বেশি বেড়ে যাবে। জেড এফেক্টিভ যদি বেশি বেড়ে যায় তখন সেক্ষেত্রে আয়নাইজেশন এনার্জিটা বেড়ে যাবে। ওকে, সেটাকে বের করতে আমাদের বেশি এনার্জি রিকোয়ারমেন্ট হবে। জেড এফেক্টিভ বেড়ে যাওয়া মানে এই যে নিউক্লিয়াস এই ইলেকট্রনকে আরও বেশি আকর্ষণ বল দ্বারা নিচের দিকে টানবে। তো যত বেশি সে নিজের দিকে টানবে এটাকে বাইরে বের করতে আমাদের তত বেশি কষ্ট করতে হবে, তত বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। এজন্য আমরা যখন সাকসেসিভ আয়নাইজেশন এনার্জির কথা বলবো তো প্রথম আয়নাইজেশন এনার্জি থেকে সেকেন্ড আয়নাইজেশন এনার্জির মান বেশি হবে, সেকেন্ড থেকে থার্ড আয়নাইজেশন এনার্জির মান কিন্তু বেশি হবে। তো অর্ডারটা আমাদের কি হবে, ফার্স্টের থেকে সেকেন্ড বেশি, সেকেন্ডের থেকে থার্ডটা আরও বেশি। ওকে, এরপর আমরা দেখব কি কি ফ্যাক্টর রয়েছে যেটা আয়নাইজেশন এনার্জিকে এফেক্ট করে। প্রথমে আমাদের কাছে যে ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু আমাদের সাইজ। সাইজ যদি বাড়ে তাহলে আয়নাইজেশন এনার্জি কমে যাবে। এরপরে জেড এফেক্টিভ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেড়ে যায় তাহলে আয়নাইজেশন এনার্জি কিন্তু বেড়ে যাবে। এরপরে আমাদের কাছে রয়েছে স্ক্রিনিং এফেক্ট। ওকে, স্ক্রিনিং এফেক্ট যদি আমাদের বেড়ে যায় তাহলে আয়নাইজেশন এনার্জি কিন্তু কমে যাবে, কম প্রয়োজন হবে। ওকে, এরপরে আমরা যদি একটা ট্রেন্ড দেখে নিই তাহলে লেফট টু রাইট যদি যাই তাহলে আমাদের নাম্বার অফ শেল কিন্তু কনস্ট্যান্ট থাকে, জেড এফেক্টিভ বেড়ে যাওয়ার কারণে সাইজটা কমে যায়। ওপর থেকে নিচে আমাদের নাম্বার অফ শেল বেড়ে যায়, ফলে নাম্বার অফ শেল বেড়ে যাওয়ার কারণে আমাদের সাইজটা বেড়ে যায়। ওকে, এরপরে থার্ড ফ্যাক্টরটা আমরা দেখব যেটা হচ্ছে আমাদের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। স্টেবল দুটো কনফিগারেশন হয়, একটা ফুল ফিল্ড আর একটা হাফ ফিল্ড। যদি আমরা ফুল ফিল্ডের কথা বলি তাহলে ফুলফিড ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম আয়নাইজেশন পোটেনশিয়াল হয়ে যাবে ইন দেয়ার রেসপেক্টিভ পিরিয়ড। যে কোনো পিরিয়ডের ক্ষেত্রে সেই পিরিয়ডের যে লাস্ট এলিমেন্ট মানে নোবেল গ্যাসের ক্ষেত্রে কিন্তু ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন থাকে আর তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম আয়নাইজেশন পোটেনশিয়াল থাকে, সেটা কিন্তু সহজে ইলেকট্রনটাকে বাইরে বের করতে দেয় না। ওকে, তো নোবেল গ্যাসের ক্ষেত্রে NP2 এন সরি NS2 NP6। ওকে, 8টা ইলেকট্রন রয়েছে এখানে, ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। হাফ ফিল্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে NP4 থেকে NP3টা বেশি হবে। ওকে, কারণ দিস ইজ হাফ ফিল্ড, তো এটা সহজে কিন্তু ইলেকট্রন বাইরে বের করবে না। ওকে, আমরা যদি এক্সাম্পলটা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো যে অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু আমাদের 2p4 হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3 হয়। ওকে, তো নাইট্রোজেনের কিন্তু অক্সিজেনের থেকে বেশি হয়। একই রকমভাবে আমরা ফসফরাস অ্যান্ড সালফারের ক্ষেত্রে দেখতে পাবো। তো এটা আমাদের ফার্স্ট আয়নাইজেশন এনার্জির অর্ডার। ওকে, এরপরে আমরা যদি একটা রিলেশন দেখি যে আয়নাইজেশন এনার্জি জেড এফেক্টিভের সাথে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল আর সাইজের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে জেড এফেক্টিভ বাড়লে আয়নাইজেশন এনার্জি বাড়বে, সাইজ বাড়লে আয়নাইজেশন এনার্জি কমবে। এরপরে যে ফ্যাক্টরটা রয়েছে যেটা আমাদের আয়নাইজেশন এনার্জিকে এফেক্ট করে সেটা হচ্ছে আমাদের পেনিট্রেশন পাওয়ার। এই যে পেনিট্রেশন পাওয়ার এইটা কি, দিস ইজ ক্লোজনেস টু নিউক্লিয়াস। ওকে, দিস ইজ ক্লোজনেস টু নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কত কাছে সেই ইলেকট্রনটা রয়েছে, দ্যাট ইজ ইটস পেনিট্রেশন পাওয়ার। এরপরে আমাদের অর্ডারটা কি রয়েছে বিভিন্ন সাবশেলে যদি আমি কথা বলি তাহলে আমাদের NSটা সব থেকে কাছে রয়েছে, তারপরে NP, তারপরে ND, তারপরে NF। ওকে, তো পেনিট্রেশন S এর সব থেকে বেশি, P এর তারপরে D এর, তারপরে সব থেকে কম হচ্ছে আমাদের F এর। ওকে, এইবার এর এক্সাম্পল যদি নিই আমরা NS2 থেকে NP1 এর কম হয়। ওকে, এক্সাম্পল বেরিলিয়ামের বোরনের থেকে বেশি। ওকে, এইবার আমরা যখন সেম পিরিয়ডের আমরা কথা বলবো তখন একটা সেম পিরিয়ডের ক্ষেত্রে অর্ডার অফ আয়নাইজেশন এনার্জি আমরা যদি দেখি তাহলে আমরা যদি মূলত আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ডের কথা বলি তো আমরা জেনারেলি লিখলাম সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ডের ক্ষেত্রে NS1 NS2 NP1 থেকে NP6 অবধি। ওকে, তো এদের মধ্যে আয়নাইজেশন এনার্জি ভেরিয়েশনটা কিভাবে হবে, আমরা এইখানে লেফট টু রাইট যদি আমরা দেখি লেফট টু রাইট তাহলে এখানে আমরা দেখতে পাবো যে বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাই পিরিয়ডিক টেবিলে
তখন আমাদের জেড এফেক্টিভটা বেড়ে যায়। জেড এফেক্টিভ বেড়ে গেলে আমাদের সাইজটা বেড়ে যাবে, সাইজটা কমে যাবে। আর সাইজ কমে গেলে আমাদের আয়নাইজেশন এনার্জি এইটা কিন্তু বেড়ে যাবে। ওকে, তো লেফট টু রাইট আমরা দেখতে পাচ্ছি আয়নাইজেশন এনার্জি বেড়ে যায়। তো আমরা এখানে কি লিখব? এইভাবে আয়নাইজেশন এনার্জিটা এই ট্রেন্ডটা ফলো করা দরকার। কিন্তু এইখানে আমরা কিছু জায়গায় দেখতে পাবো, যেমন এইখানে আমাদের হাফ ফিল্ড কনফিগারেশন রয়েছে, এর ক্ষেত্রে এইখানে দেখছি আমরা পেনিট্রেশন পাওয়ারটা অ্যাপ্লাই হচ্ছে, আর এইখানে দেখছি আমরা ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে। দিস ইজ ফুল ফিল্ড, তাই এটা হাইয়েস্ট হবে। ওকে, এইখানে হাফ ফিল্ড হওয়ায় দিস ইজ হাফ ফিল্ড, তাই NP4 এর থেকে এর বেশি হবে। এখানে পেনিট্রেশন পাওয়ার, ওকে, পেনিট্রেশন কার বেশি? এস এর বেশি, তাই এস এর আয়নাইজেশন এনার্জিটা বেশি হবে। ওকে, তো আমরা এই ফাইনাল অর্ডারটা পাবো। তো আমরা একবার ফাইনাল অর্ডারটা লিখে নেব। সেই ফাইনাল অর্ডারটা আমাদের কি হবে? সেইটা আমাদের দাঁড়াবে NS1, এর থেকে বেশি হবে NP1, এর থেকে বেশি হবে NS2, তারপর হবে NP2, দেন NP4, দেন NP3, দেন NP5 অ্যান্ড দেন NP6। তো এইটা আমাদের ফাইনাল অর্ডার হবে। This is NS2, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অর্ডার। So this is final order for IE1, first ionization energy। এইটা এবার আমরা যদি সেকেন্ড পিরিয়ড অ্যান্ড থার্ড পিরিয়ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা যদি সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে দেখি, সেকেন্ড পিরিয়ড, তাহলে সেকেন্ড পিরিয়ডে আমাদের কি কি এলিমেন্ট রয়েছে? যেমন আমাদের রয়েছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ওকে, অ্যান্ড দেন নিয়ন। তাহলে এদের যে লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন সেটা আমরা দেখব। দিস ইজ সেকেন্ড পিরিয়ড, তাই 2s1, 2s2, 2p1, 2p2, 2p3, 2p4, 2p5 অ্যান্ড দেন 2p6। এইবার এইখানে কি হওয়া উচিত? আমরা লেফট টু রাইট যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে আমাদের জেড এফেক্টিভ বেড়ে যাবে, সাইজটা কমে যাবে, আর আমাদের আয়োনাইজেশন এনার্জি এটা কিন্তু বেড়ে যাবে। ওকে, তো জেনারেল যে আমাদের ট্রেন্ড হওয়া দরকার সেটা কিন্তু এই রকম হওয়া দরকার। ওকে, কিন্তু আমরা কিছু কিছু জায়গায় আমরা কি দেখতে পাবো, যে এই ক্ষেত্রে আমাদের নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে এখানে হাফ ফিল্ড কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি। হাফ ফিল্ড কনফিগারেশন এইখানে 2s অ্যান্ড 2p1 এর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি পেনিট্রেশন পাওয়ার। এখানে পেনিট্রেশন হওয়ার কারণে কি হচ্ছে, যে 2s2 এটা কিন্তু 2p1 এর থেকে বেশি কাছে রয়েছে নিউক্লিয়াসের, তাই এটাকে সহজে ইলেকট্রন দেবে না, তাই এর আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হয়ে যাবে। এই ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3 রয়েছে, দ্যাট ইজ হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, মোর স্টেবল দ্যান অক্সিজেন, তাই এটা কিন্তু সহজে ইলেকট্রন দিতে চাইবে না, তাই এর আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। আর নিয়নের ক্ষেত্রে দিস ইজ নোবেল গ্যাস 2p6, দিস ইজ ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, full filled electronic configuration, that's why
দিস ইজ হাইয়েস্ট। ওকে, তো আমাদের ফাইনাল অর্ডারটা আমাদের কি দাঁড়াবে এক্ষেত্রে? ফাইনাল অর্ডার ফাইনাল অর্ডার আমাদের কি হবে? সব থেকে কম হচ্ছে আমাদের লিথিয়াম, এর থেকে বেশি হবে আমাদের বোরন, দেন বেরিলিয়াম, তারপরে কার্বন, তারপরে আমাদের অক্সিজেন, দেন নাইট্রোজেন, দেন ফ্লোরিন, দেন নিয়ন। তো এইটা আমাদের ফাইনাল অর্ডার হবে। And this is for first ionization energy, and this is for first ionization potential or फिर first ionization energy। এরপরে আমরা দেখব how to write second ionization potential, how to write second ionization potential or ionization energy। এটা আমরা কিভাবে লিখব? সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে রিমুভাল অফ সেকেন্ড ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রনটা বের করার জন্য। আমরা যদি সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে দেখি, সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে আমরা যদি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন অ্যান্ড ফ্লোরিন এদের যদি কম্পেয়ার করে দেখি, তাহলে কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো লাস্ট ইলেকট্রন রয়েছে আমাদের 2p2, নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3, 2p4, 2p5। ওকে, এখন প্রথম ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে পড়ে থাকবে 2p1, এইখানে ফার্স্ট ইলেকট্রন বেরিয়ে গেলে পড়ে থাকবে 2p2, এইখান থেকে ফার্স্ট ইলেকট্রন বেরিয়ে গেলে আমাদের কাছে পড়ে থাকবে 2p3, আর এখানে ফার্স্ট ইলেকট্রন বেরিয়ে গেলে আমাদের কাছে পড়ে থাকবে 2p4। তো আমরা কম্পেয়ার করব কিন্তু এইটা। ওকে, এখন এইখানে আমরা দেখতে পাবো এই দিক থেকে যদি আমরা এই দিকে যাই তাহলে একই রকমভাবে জেড এফেক্টিভ আমাদের বাড়বে, আমাদের সাইজটা কমে যাবে, আর আয়োনাইজেশন এনার্জি এটা কিন্তু আমাদের বেড়ে যাবে। ওকে, তাই আমাদের জেনারেল ট্রেন্ড যেটা হওয়া দরকার এটা এই দিক থেকে এইভাবে বাড়বে। ওকে, কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এই যে জায়গাটায় এইখানে কিন্তু একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর এই যে অক্সিজেন এটা কিন্তু হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনটাকে পেয়ে গেছে। তো হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, তাই এইবার ইলেকট্রন কিন্তু সহজে দিতে চাইবে না অক্সিজেন, তাই এর ক্ষেত্রে কিন্তু ফ্লোরিনের থেকে এর আয়োনাইজেশন পোটেনশিয়াল কিন্তু এর বেশি হয়ে যাবে। ওকে, তো এখানে আমাদের ফাইনাল যে অর্ডারটা আমরা পাবো সেটা কোথায় লিখি? ওকে, আমরা এখানে দেখে নেব। ফাইনাল অর্ডার আমাদের সব থেকে কম থাকবে কার্বন, তারপরে বেশি থাকবে নাইট্রোজেন, এরপরে থাকবে ফ্লোরিন, তারপরে পাবো আমরা অক্সিজেন। তো এটা আমাদের ফাইনাল অর্ডার। ওকে, তো এইভাবে আমরা দেখলাম সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে, তোমরা থার্ড পিরিয়ডের ক্ষেত্রেও দেখতে পারবে। ওকে, এইভাবে তোমরা নিজেরা আর একবার প্র্যাকটিস করে নেবে। ওকে, আশা করি তোমাদের আয়োনাইজেশন পোটেনশিয়াল একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে দেখা হবে। সেখানে আমরা আবার নতুন একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। লেকচার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, যারা জয়েন করোনি তারা এই লিঙ্কের মাধ্যমে এটা জয়েন করতে পারবে। ওকে, তো আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। টিল দেন, টেক কেয়ার, স্টে অন, গুড বাই।